অধরা রুদ্রর পিছু নিয়ে সিঁড়ি পর্যন্ত এলো। রুদ্র বুঝতেই পারলো অধরা ওর পেছন পেছন আসছে। ও পেছন ফিরে দাঁড়ালো, অধরাও দাঁড়ালো। রুদ্র ভ্রু উঠিয়ে বলল, কিছু বলবি? অধরা থতমত গলায় বলল, আসলে আমি না আব্বু ছাড়া আর কারোর জন্য কফি বানাই না। রুদ্র হেয়ালি কণ্ঠে বলল, বেশ ভালো, তুই বানিয়ে খাওয়াবি কিনা সবই তো তোর ইচ্ছা, তবে মনে রাখিস আমার রুমে যেন কফি না আসে, আর যদি আসে তাহলে নিজে বানিয়ে নিয়ে আসবি। অধরা হাবার মতো তাকিয়ে রইল। রুদ্র চলে গেল। নিচে এসে মা রুকাইয়াকে বলে বেরিয়ে গেল গ্যারেজের দিকে। গ্যারেজে গাড়ি দুটো, একটা আরমান নেওয়াজের আরেকটা আরিফ নেওয়াজের। আরমান নেওয়াজের গাড়িটা আবারও নতুন, 15 দিনের মতো হয়েছে বাড়িতে এনেছে। রুদ্র চলাফেরার জন্য এইটাই নিয়েছে। কয়েকদিন যাক, দরকার হলে না হয় কিনবে। আর তাছাড়াও একটা গাড়ি পড়েই থাকে। ও গাড়িটা গ্যারেজ থেকে বের করে ড্রাইভ করে চলে গেল। মিনিট 10 পরে সামনে থেকে ইফতিয়াককে নিয়ে গেল। ইফতিয়া ওর মুখ পানে তাকিয়ে বলল, কিরে এমন মুখ বানিয়ে রাখেছিস কেন? দূর, আর বলিস না, কিছু ভালো লাগে না। কেন, কি হলো আবার? তোর ওই চাচাতো বোন কি রিজেক্ট করে দিল? না, সেই সব না, আসলে মেয়ে মানুষ পটানো ভাই এত সোজা না। ওই অধরা কি বলেছি কফি বানিয়ে খাওয়াবি? ও বলল আমি শুধু আব্বুর জন্য বানাই, তাই বলে এসেছি আমার কাছে কফি এলে তুই বানিয়ে নিয়ে আসবি, এছাড়া যেন কফি না আসে। ইফতিয়া বেবুক গলায় বলল, বাবা এত বড় কথা বললি, তবে শিওর থাক বানিয়ে খাওয়াবে। রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, না রে, ওর অনেক জেদ, আর ও ওর বাবার জন্যই কফি বানায়, আর কারোর জন্য ছুঁয়েও দেখে না। ইফতিয়া হেসে বলল, আরে ভাই চিন্তা করিস না, যে কথা বলে এসেছিস না, খাওয়াবি। দেখা যাক কি হয়। 1 মাসের মধ্যে এই মেয়েটাকে পটাতে হবে, না হলে ওকে বিয়ে দিয়ে দিবে। এখন আর কি করে পটানোর ট্রাই করব বলে দে তো। ইফতিয়া বেবুক গলায় বলল, শুনেছি মেয়েরা কেয়ারিং পার্টনার পছন্দ করে, সেই ক্ষেত্রে তুই ওকে সময় অসময়ে কল দিবি, বলবি কি করছো, খেয়েছো কিনা, কিছু লাগবে কিনা। রুদ্র ভাবলো কথাটা আসলেই তো ভালোই আইডিয়া। ইফতি বলল, নাম্বার থাকলে এখনই কল দে। আছে, দাঁড়া। রুদ্র ফোনটা বের করলো। কালকে অধর থেকে অধরার নাম্বারটা নিয়েছিল, তবে কল দিতে গিয়েও ওর মাথায় ভূত চাপলো। ও ইফতিয়াকে বলল, ইফতিয়া তোর ফোনটা দে তো, তোর নাম্বার থেকে কল দিয়ে একটু শয়তানি করি। ইফতি ফোনটা দিল। রুদ্র নাম্বারটা উঠিয়ে বলল, নে তুই কথা বল। ইফতি ফোনটা হাতে নিয়ে বলল, আমি? তুই? ভাই কি বলবো, একটু ভালোভাবে কথা বলবি আপনি প্রেম টেম করেন নাকি, এটা সেটা জিজ্ঞাসা করবি। ইফতি শয়তানি হেসে বলল, ঠিক আছে, তোর চাচাতো বোনকে না হয় তোর আগে আমি পটিয়ে ফেলবো। রুদ্র চোখ পাকিয়ে তাকালো। ইফতি হেসে বলল, সত্যি পটিয়ে ফেলবো? ঠিক তখনই অধরা কলটা রিসিভ করলো এবং আননোন নাম্বার দিকে সালামও দিল। আসসালামু আলাইকুম। ইফতি স্বাভাবিক কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। অধরা বলছ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে তুমি চিনবে না। অধরা ধার গলায় বলল, কেন, আপনার বাবা মার কি নাম, ঠিকানা কিছুই কি দেয়নি? বিষয়টা তেমন না, তাহলে কেমন? আসলে অধরা তোমাকে না প্রতিদিন দেখি, কথা বলার চেষ্টা করি কিন্তু বলতে পারি না। অনেক ইচ্ছে করে কথা বলতে, কিন্তু কেমন একটা ভয় লাগা কাজ করে। অধরা কপাল কুচকালো। আমাকে কোথায় থেকে দেখলেন? আসলে আপনার ধান্দা কি বলুন তো? কি আবার ধান্দা থাকবে? আমি তোমাকে দেখি, তোমার সাথে কথা বলার বাহনাও খুঁজি। তুমি কি এর ধান্দা বুঝতে পারোনি? আচ্ছা তুমি কি রিলেশন করো? অধরা এবার বুঝতেই পারলো এই ছেলের কথার ধরন। ও রেগে গিয়ে বলল, এমন সাথে এইসব ফ্ল্যাট মারতে আসবেন না, ফোন রাখুন, না হলে আব্বুকে বলো হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব। আরে এমন বলছো কেন? কাউকে ভালোবাসো কিনা বললেই না? অধরা টুস করে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল। এইসব ছেলেদের ওর ভালো করে চেনা আছে, ওর দরকার নেই সব। এইদিকে ইফতি অধরার নাম্বারটায় আবারও কল দিল। যখনই বুঝতে পারলো নাম্বারটা ব্লক করা হয়েছে, তখনই ভাবলিশ কণ্ঠে বলল, কি মেরে বাবা, এত ডেঞ্জারাস, পাত্তাও দিল না। রুদ্র হেসে বলল, যাক আলহামদুলিল্লাহ, চাচাতো বোনটা কত ভালো। আর ভাই তোকে থ্যাংক ইউ। ইফতি রেগে গিয়ে বলল, এ পর্যন্ত কোনো মেয়ের সাথে এমন করে কথা বলিনি, আর তোর চাচাতো বোনের মুখের ওপরে ব্লক করে দিল, ভালোই করেছে। যা থাকবই না, গাড়ি থামা, নেমে যাব। আরে সোনা ভাই আমার, রাগ করে না। পরের দিন সকালবেলা অধরা সোহা বাধ্য মেয়ের মতোই পড়তে এসেছে। অধরা আজকেও রুদ্রর পাশে চেয়ারটাতে সোহাকে বসিয়েছে। পড়াশোনা শেষ হলেই রুদ্র আজকেও জানায় ও অধরাকে নিতে যাবে। অধরা আজকেও না করলো না, কারণ প্রতিদিন না করলে সন্দেহ করতে পারে, যা ওর কোনো মতে করতেও চায় না। পরীক্ষা শেষ করে অধরা বাইরে এলো, সাথে জুই ও রাইমও আছে। অধরা আশেপাশে তাকিয়ে দেখছে রাকিব আছে কিনা। ঠিক তখনই চোখ পড়লো রাকিবকে, সাথে দুটো ছেলেকে নিয়ে এগিয়ে আসছে। অধরা থমে গেল না, সাহস নিয়ে হাঁটা দিল। রাকিব ওর সামনে দাঁড়িয়ে বলল, পরীক্ষা শেষ? অধরা হ্যাঁ বা না কিচ্ছু বলল না, অন্যদিকে মুখ করে রইল।
রাকিব, জুই আর রাইমাকে বলল, এই তোমরা যাও তো, সবসময় অধরার পেছনে পড়ে থাকো কেন, একটু আলাদা হতে দাও না। অধরা কড়া গলায় বলল, এই তোরা কোথাও যাবি না। রাকিব ব্রু উঠিয়ে পাশের ছেলেটাকে বলল, দেখ দেখ তোর ভবিষ্যতের ভাবি কি রকম রাগ, ঠিক আমারই মতোই। কথাটি শুনে অধরা মুখ ভেঙচি দিল, মনে মনে বলল, যদি আব্বুকে বলি দেই তাহলে তোর কথা বলার শক্তি থাকবে না। রাকিব অধরাকে বলল, সবসময় এত রাগ করো কেন? অধরা আরো রেগে গিয়ে বলল, বাসায় যাব, না হলে দেরি হবে। রাকিব ওর দিকে তাকিয়ে হেসে বলল, তাও ঠিক, তাছাড়া পরীক্ষা দিয়েও তো অনেক টায়ার্ড তাই না, যাও বাসায় গিয়ে রেস্ট নাও, আর পারলে একবার কল দিও। অধরা ওর কথা শুনে হন হন করে চলে গেল। পেছন পেছন জুই আর রাইমাও গেল। গেটের কাছে এসে দেখলো রুদ্র আসেনি। ও জুই আর রাইমাকে বিদায় দিয়ে দাঁড়িয়ে রইল রুদ্রের অপেক্ষায়। এইদিকে রাকিবকে ওর একটা বন্ধু বলল, অধরা নাকি গেটের সামনে দাঁড়িয়ে আছে, হয়তো কারো অপেক্ষায়। রাকিব কৌতূহল নিয়ে গেটের সামনে এলো। কোনো কথা ছাড়াই অধরার থেকে 2 কদম পেছনে দাঁড়ালো আর ওর দিকে তাকিয়ে হাসছিল। রুদ্র এলো গাড়ি নিয়ে, আজকে আবার বেশ হাসি খুশি দেখা যাচ্ছে। ও গাড়ি থেকে নেমে অধরার কাছে এগিয়ে এলো, সাথে তক্ষুনি চোখে ওর পেছনে থাকা ছেলেটাকে খেয়াল করতে ভুল করলো না। রুদ্র অধরাকে বলল, গাড়িতে ওঠ। অধরা গাড়িতে উঠলেই রুদ্র ওর পাশে এসে দাঁড়ালো। অধরার দিকে তাকিয়ে হেসে বলল, কিছু খাবি? উফ, গাড়িতে উঠে বসুন। রুদ্র পাশে ফিরে গিয়ে গাড়িতে উঠলো। অধরার চোখ পড়লো রাকিবকে, ও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাকিব রাগি পুষতে পুষতে ক্যাম্পাসে ঢুকলো। এই দেখে অধরা গম্ভীর শ্বাস ছেড়ে রুদ্রকে বলল, দেরি করলেন কেন? অপেক্ষা করছিলি বুঝি? আপনিও তো বললেন যে আসবেন, যদি না আসতাম তখন কি করতিস? কি আর করতাম, একাই চলে যেতাম। রুদ্র গাড়ি স্টার্ট দিল। কিছু দূর আসার পরই একটা জায়গায় গাড়ি থামালো। আসার সময় অনিমা কিছু ওষুধ আনতে দিয়েছিল রুদ্রর কাছে, ও সেইগুলো আনতে একটা ফার্মেসিতে গেল। অধরা বসে আশেপাশে তাকিয়েছিল। মিনিট 10 পরে রুদ্র এলো। ও গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার সময় ওর জানলার পাশে এসে দাঁড়ালো একটা পিচ্চি মেয়ে, হাতে তার বেলি ফুলের মালা। রুদ্র জানলার কাছ নামিয়ে নিতেই একটা ফুলওয়ালা মেয়ে বলল, ভাইজান, ভাবির জন্য ফুলের মালা নেবেন? রুদ্র পাশ ফিরে অধরার দিকে তাকালো। অধরা কথাটা শুনলেও না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। রুদ্র মুস্কি এসে অধরাকে বলল, ফুল নিবি? অধরা হালকা মাথা নাড়িয়ে বলল, উফ, ও মুখে যতই বলুক নিবে না, কিন্তু ওর ফুলের প্রতি টাননি ছিল। আর ফুল দেখলে কেই বা না নিতেই চায়। ও ভাবলো রুদ্র যদি আরেকবার বলে তাহলেও নিয়ে নিবে। রুদ্র অধরার চোখের দিকে তাকালো, অতঃপর গাড় ঘুরিয়ে মেয়েটাকে বলল, সবগুলো দিয়ে দাও আমাকে। মেয়েটা খুশি হলো একটু, বলল, সবগুলো নিবেন ভাইজান? রুদ্র মেয়েটার থেকে সবগুলো মালা নিল। অতঃপর ওয়ালেট থেকে চকচকে 1000 টাকার একটা নোট দিয়ে দিল। মেয়েটা এত টাকা নিতে চাইলো না, আহানি জানালো কয়েকবার। এরপরে রুদ্র বলল ও খুশি হয়ে দিয়েছে। রুদ্র ফুলের মালাগুলো অধরার দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, আর তোর জন্য এই ফুল নেই। অধরা আহানি জানালো না, হাতে নিল। মনে মনে ফুলগুলো চেয়েছিল, কিন্তু এতগুলো না কিনলেও পারতো, একটা হলে হতো। ও একটা ফুলের মালা হাতে পরে রুদ্রকে বলল, একটা কিনলেই তো পারতেন, সবগুলো নিয়ে নিলেন কেন? নষ্ট হবে না? উত্তরে রুদ্র বলল, নষ্ট হলে হোক, মেয়েটার কাছে থাকলেও তো নষ্ট হতো, তাই নিয়ে নিলাম। আর সবগুলো নেওয়াই হয়তো মেয়েটা একটু বিশ্রাম নিতে পারবে। অধরা রুদ্রর কথা শুনে একটু মুগ্ধই হলো। রুদ্রকে দূর থেকে যতটাই কঠিন ভেবেছিল, ঠিক অতটাও কঠিন নয়, মনের দিক থেকেও ভালো আছে। রুদ্র কি যেন একটা ভেবে ফট করে বলল, আচ্ছা অধরা, এই ফুলগুলো কি নিয়ে আবার সোহাকে দিবি? অনেকগুলো তো আছে, দুটো দিবনি। রুদ্র নীরের দৃষ্টিতে সামনে তাকিয়ে বলল, সব জিনিসই কি ভাগ করে দিস ওকে? কেন? বোন হয়তো আমার, ওকে আমি না দিলে কে দিবে? ভালোই, তবে ফুলগুলো দিস না। অধরা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? রুদ্র গম্ভীর গলায় বলল, বলতে গেলে ধরে নে, এটা তোর কাছে আমার ছোট্ট একটা আবদার। আমার কিনে দেওয়া ফুলগুলো তুই নিজের কাছে রাখিস। অধরা মনে বলল, আমি এমনিতেই দিতাম না, বুঝলে? রুদ্র পরপর বলল, আমার আবদার কি রাখবি না? অধরা ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমার কাছে রাখবো। রুদ্র ওর ডান হাতটা অধরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, প্রমিস কর। অধরা ইতস্ত হয়ে হাত রেখে বলল, ঠিক আছে, প্রমিস। প্রথমবার অধরার হাতে হাত রাখতে পেরে রুদ্রর একটু আনন্দই লাগলো। আপাতত এই আনন্দটা মনের মধ্যে চাপা দিয়ে গাড়ির ড্রাইভে মনোযোগ দিল। গাড়িটা মিনিট 20 পরে নেওয়াজ বাড়িতে এসে থামলো। অধরা নেমে চলে গেল ভেতরে। রুদ্র গাড়িটা পার্ক করলো না, গাড়ি থেকে নেমে ফোন হাতে নিয়ে স্ক্রল করতে করতে বাড়ির ভিতরে ঢুকলো। রাত তখন 9:20। আনিমা আর রুকাইয়া ডাইনিং রুমে বসে টিভি দেখছেন আর টুকিটাকি সংসারের কথাই আলোচনা করছিলেন। একটু পরে রুমে চলে যাবেন। পাশে অধরা বসে
সোহাকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। এদিকে সিঁড়ির উপরে দাঁড়িয়ে তৎক্ষণ দৃষ্টিতে অধরাকে দেখছে রুদ্র। কেউ খেয়াল করছে না বা কারো ধারণাতেই নেই রুদ্র ওইখানে দাঁড়িয়ে আছে। রুদ্র ভাবতেই লাগলো কি করে একটু অধরার কাছে আনা যায়। অধরাকে কাছে আনা যায়। ঠিক করলো নিচে গিয়ে অধরাকে বলবে মাথায় একটু ম্যাসাজ করে দিতে। তাছাড়া তো আর তেমন কোনো আইডিয়া মাথায় আসছে না। যেই ভাবা সেই কাজ। রুদ্র নিচে নেমে সোফায় বসলো আর সোহাকে বলল, সোহা মাথাটা সেই দিনের মতো একটু ম্যাসাজ করে দে তো। অধরা অমনি রুদ্রর দিকে তাকালো, মনে মনে বলল, সেই দিন কি সোহা ম্যাসাজ করে দিয়েছিল? আমি নিজেও তো দিয়েছিলাম। আর কি মিথ্যা কথা বলছে? আর উনি কি দেখতে পাচ্ছে না সোহার হাতে মেহেদি? সোহা হাত উঠিয়ে বলে উঠল, ভাইয়া দেখো আমার হাতে মেহেদি। আর সেই দিনই তো অধরা আপু তোমাকে মাথা মাসাজ করে দিয়েছে ভালো করে। আপুকে বলো অধরা রুদ্র কি বলছে শোনো। অধরা রুদ্র কি বলেছে শোন, সেই দিনের মতো মাথাটা মাসাজ করে দে। অধরা মেহেদি রেখে উঠে রুদ্রর পেছনে এসে দাঁড়ালো। আলতো করে হাত রাখলো রুদ্র কপালে। এর একটু পরে আনিমা আর রুকাইয়া চলে গেলেন। সোহারও ভালোই ঘুম পাচ্ছে। ঘুম মুখোশি নিয়ে বলল, আপু আমার না ঘুম পাচ্ছে, চলে গেলাম। আর একটু থাক, আমাকে ফেলে চলে যাবি? আপু খুব ঘুম পাচ্ছে। রুদ্র বলল, যা গিয়ে ঘুমা, ওকে বলার কি আছে, রাতে কি ওকে নিয়ে ঘুমাবি? সোহা চলে গেল। বেচারি অধরা শেষে একাই রইল। রুদ্র চোখ বন্ধ করে বলল, এই শোন না অধরা। হ্যাঁ বলো, কালকে ঘুরতে যাবি? আমার পরীক্ষা আছে কালকে, পরীক্ষা দিয়ে সন্ধ্যার পরে যাব। বাড়ির সবাই কি মনে করবে? কি বলে নিয়ে যাবেন ওটা আমার উপর ছেড়ে দে, শুধু বল তুই যাবি কি না। কিন্তু আব্বু যদি কিছু বলে? রুদ্র গম্ভীর কণ্ঠে শুধালো। বললাম তো আমি সামলে নিব, তুই যাবি কিনা সেটা বল। অধরা নিশ্চুপ হয়ে কিছুক্ষণ পরে উত্তর দিল, ঠিক আছে যাব। আর সোহাকে সাথে নেবেন? রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, সকালে বলবো। ঠিক আছে। এরপরে দুজনই নিশ্চুপ। আধা ঘন্টা পার হলো। অধরা হাত ব্যথা করতে শুরু করলো, সাথে ওর ঘুমও পাচ্ছে। ও বলল, রুদ্র ভাইয়া এখন না ঘুম পাচ্ছে, চলে যাই। রুদ্র চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, চলে গেলেই তো গেলি, আবার সেই সকালে দেখা পাবো। অধরা রুদ্রর বিড়বিড় করে বলা কথাগুলো শুনতে পেল। রুদ্র চোখ খুলতে অধরা বলে উঠল, কি বললেন আপনি? রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, সকালে পড়তে আসিস, গেলাম। অধরা রুদ্র যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, এতক্ষণ মাথা টিপে দিলাম, তখন ভালো লাগলো, আর এখন রেখে চলে যাচ্ছে। এরপরে শুধু বললেন, তখন মাথা না গলা টিপে দিব। রুদ্র সিঁড়ির মাঝখানে গিয়ে থেমে অধরার দিকে তাকিয়ে বলল, বকা বাদ দিয়ে ঘুমাতে যা, আবার কালকে। এখন থেকে এটাই তোর চাকরি, বুঝলি? অধরা মুখ বেঞ্চি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় এসে বসলো। আবার নেমে গেল বিছানা থেকে। রেডিং টেবিলে এসে সেই বেলি ফুলের মালাগুলো নিয়ে বিছানায় এলো। সবগুলো মালা হাতে পড়ে শুকে শুকে তার সুবাস নিচ্ছিল। ঠিক তখনই মনে পড়লো রুদ্রের কথা। তখন ফুলগুলো দিয়ে আবদার করে বলেছিল, ফুলগুলো তোর কাছে রাখিস। অধরা ভাবতে ভাবতে অজান্তেই মুচকি হাসলো। মনে মনে বলল, আমি এমনিতেও ফুলগুলো দিতাম না, তবুও একটু নাটক করার দরকারই ছিল, না হলে আপনার দাম বেড়ে যেত। ওই ফুলের মালাগুলো হাত থেকে খুলে বালিশের কাছে রেখে শুয়ে পড়ল। কত ভাবনায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় অধরা আর সোহার রুদ্রর কাছে পড়তে এসেছিল। আজকেও অধরা রুদ্রর পাশে সোহাকে বসিয়েছিল। রুদ্র অনেক ভেবে দেখলো, কালকে থেকে ও আর সোহাকে বসতে দেবে না। ওকে কিছু একটা করতে হবে, না হলে প্রতিদিন এমনই হবে। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ চলে গেলেন অফিসে, সাথে সোহাও গেল। ওকে কলেজে নামিয়ে দিয়ে ওনারা অফিসে চলে যাবেন। অদ্র আজকে অফিসে যায়নি, ভার্সিটিতে যাবে বলে ও রেডি সেডি হয়ে নিচে এলো। রুদ্র নামলো। অধরা খাবার টেবিলে বসে খাচ্ছিল। রুদ্র গিয়ে বসলো খাবার টেবিলে, আর অদ্র এগিয়ে গিয়ে অধরার চুল টান দিয়ে পাশের চেয়ারে বসলো। অধরা ওর দিকে তাকিয়ে বলল, ভাইয়া চুল টান দিলে কেন? অধর কপাল কুচকে বলল, আমি দিয়েছি, তোর চুল তো আমার হাত দেখে টান দিল। পাশ থেকে রুকাইয়া অধর কাঁধে হালকা চাপ মেরে বলল, এই তুই শুধু শুধু ওকে জ্বালাস কেন বলতো, খেতে দে মেয়েটাকে। অধরা বলল, ঠিকই বলেছো বড় আম্মু, ভাইয়া সবসময় এমন করে। অদ্র গা ছাড়া ভাব নিয়ে রুদ্রকে শুনিয়ে অধরাকে বলল, আমি এমন না করলে কে করবে? আমি তো তোর ভবিষ্যৎ। তুই শ্বশুর বাড়ি যাবি, তোকে নিয়ে আসবো। তোর কিছু দরকার হলে তুই কল দিবি, আমি অমনি চলে যাব। আবার তোর বাড়িতে গেলে ভালো মন্দ রেঁধে রাখবি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে রুকাইয়া, অনিমা আর অদ্র তাকালো রুদ্রর দিকে, দেখতে যে রুদ্রর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা। রুদ্র অধরার দিকে তাকিয়ে যখন দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে, তখন বিস্ময় খেয়ে উঠল।
রুকাইয়া অধরকে কিছু ইশারা করলেন, যার পরনে অধর অধরাকে বলল, কিরে তোর শ্বশুর বাড়িতে গেলে আদর যত্ন করবি না? রুদ্র গলা খাকরি দিয়ে মাকে বলল, মা খেতে দাও। রুকাইয়া রুদ্রকে খাবার বেড়ে দিতে দিতে অধরকে বললেন, এখন এত কথা বলা বাদ দিয়ে খা, এরপরে যত ঝগড়া করার করিস। তিনজনে নিশ্চুপ হয়ে খেতে লাগলো। অধরা খেয়ে আগে চলে গেল। এরপরে রুদ্র। অদ্র উঠে বেসিন থেকে হাত ধুয়ে এসে দাঁড়ালো। রুকাইয়া ছেলের দিকে টিস্যু এগিয়ে দিয়ে বললেন, এখনকার মতো যেভাবে ওদেরকে খোঁচা মেরে কথা বললি না, এরপরে ওদেরকে এমন কথাই শোনাতে হবে। অধর বলল, তাই করতে হবে। ভাইয়ার সামনে বারবার অধরার বিয়ের কথা বলতে হবে, তাহলে তো একটু নরম হবে। যদি 1 মাসে কিছু না হয় তাহলে দেখবেন মেজো আব্বু সত্যি অধরাকে বিয়ে দিয়ে দিবে। আনিমা চেয়ারে বসে বললেন, অদ্র ঠিকই বলেছে ভাবি। অধরার বাবা নিজেকে হাসি খুশি দেখাচ্ছে ঠিকই, কিন্তু ওনার ভিতরে একটু রাগ আছে। প্রকাশ করে না ঠিকই, কিন্তু আসলে তিনি রেগে আছেন। রুকাইয়া বললেন, তা তো রেগে আছে জানি, আর রেগে থাকবেই না কেন? এই ছেলে অধরা দোষ দিয়ে তো দেশে আসেনি। ভাইয়ার জায়গায় আমি থাকলে আমিও রাগী হতাম। অধর গড়ির দিকে তাকিয়ে বলল, মা আসি, দেরি হয়ে যাবে। যা, সাবধানে থাকিস। বেলা 12টা। রুদ্র শাওয়ার নিয়ে বসে আছে, কোনো কাজ নেই, তাই বোরিং লাগছিল। মাথায় এলো অধরার কথা। অধরার একটু পরে যাবে কলেজে, ওকে দিয়ে আসলে মন্দ হবে না। রুদ্র রুম থেকে বেরিয়ে অধরার রুমের দিকে গেল, এই বলে যে তাকে আজকে দিয়ে আসবে। এখন না বলে এলে অধরা আবার চলে যাবে। রুদ্র অধরার রুমের সামনে এসে দেখলো দরজা খোলা, অধরাকেও দেখা যাচ্ছে না। রুদ্র ডাক না দিয়ে রুমে প্রবেশ করলো। এভাবে কারো ঘরে ঢোকা মোটে উচিত না, তবুও সাহস নিয়ে ঢুকলো। অধরার কথা শোনা যাচ্ছে ব্যালকনিতে। রুদ্র চুপি চুপি ব্যালকনির দরজার কাছে গিয়ে দাঁড়ালো। অধরা তখন কথা বলছিল জুইয়ের সাথে। টুপি কটা ছিল রাকিবকে নিয়ে। জুই বলেছিল, অধরা দেখবি আজকে ওই রাকিব এসে কথা বলবে। অধরা বলল, ওর আর কাজ কি, সবসময় এসে ন্যাকা ন্যাকা কথা বলে। জুই শোনো, কালকে যে তোরা চলে গেলি না, তখন রুদ্র ভাইয়া আমাকে নিতে গিয়েছিল। রাকিব রুদ্রকে দেখে শুধু রাগেই পুষছিল। রুদ্র এবার শিওর হলো ওইটাই রাকিব। ও কালকেও আন্দাজ করেছিল এমন কিছুই, আর শেষে তাই হলো। তবে আজকে থেকে ওই ছেলেকে দেখে নিবে। প্রতিদিন ডিস্টার্ব করা বের করবে। রুদ্র কয়েক কদম পিছিয়ে গলা খাকরি দিয়ে অধরাকে ডাকলো। অধরা, কই রে? অধরা রুদ্রর ডাক শুনে জুইকে বলল, জুই পরে কথা হবে, ঠিক টাইমে আসিস, রাখছি। ঠিক আছে। অধরা রুমে ফিরে রুদ্রকে বলল, হ্যাঁ ভাইয়া বলো, কি করছিস? ওই বান্ধবীর সাথে একটু কথা বলছিলাম। ওহ, কোন বান্ধবী? ওই যে জুই। ও, কিছু বলবেন? পরীক্ষা দিতে যাবি কখন? একটু পরে। আমি দিতে যাব। আপনি যাবেন? রুদ্র ব্রু উঠিয়ে বলল, কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রেডি হয়ে ডাক দিস। আচ্ছা। রুদ্র চলে গেল। অধরা ফোনটা রেখে রিডিং টেবিলে এসে বসলো পড়ার রিভিশন দিতে। পরীক্ষার 2টা আছে, আজকে আর কালকে, তাহলেই শেষ। রুদ্র অধরাকে নিয়ে কলেজে এলো। অধরা গাড়ি থেকে নামার পরে রুদ্রকে নামলো। অধরা গাড়ি থেকে নামার পরে রুদ্র নামলো। জুই অধরাকে দেখে এগিয়ে এলো। একই সাথে জুই রুদ্রকেও দেখলো আর বলল, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? এরপরে অধরা জুইকে সাথে নিয়ে চলে গেল। রুদ্র সানগ্লাস পরতে পরতে আশেপাশে তাকিয়ে রাকিবকে খুঁজলো, যদি ওকে পায়। আর যদি রাকিব আল্লাহ আল্লাহ করে নিজের থেকে কোনো কথাই বলে, তাহলে রুদ্র ওকে একটা দোলাই দিতে পারবে। ও আরো 10 মিনিট অপেক্ষা করলো, কিন্তু রাকিবকে পেল না। তাই চলে এলো। রুকাইয়া দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলেন। রুদ্র অধরা কলেজ থেকে বাড়িতে ফিরে প্রথমেই ওর মাকে খুঁজলো, একটু গুরুত্বপূর্ণ কথা বলবে। রুদ্র ওর মায়ের রুমের সামনে এসে ডাকলো, মা ঘরে আছো কি? হ্যাঁ, ভিতরে আয়। রুদ্র ভিতরে ঢুকলো। রুকাইয়া উঠে বসলেন, আবারও বললেন, একটু শুয়েছিলাম রে, এখানে আয় বস। রুদ্র গিয়ে ওর মায়ের পাশে বসলো। খানিকটা আবদার করে বলল, মা আমার একটা কাজ করে দিবে। কি কাজ বল? রুদ্র অবলীলায় বলে উঠল, মা আজকে না অধরাকে বলেছি ওকে নিয়ে ঘুরতে যাব, ও পরীক্ষা দিয়ে এলেই যাব। এতে মেজাব্বু কিছু হয়তো বলতেও পারে। এমনিতেও মনে হয় আমার উপরে তিনি রেগে আছেন, এত বছর ওনার মেয়ের দোষ দিয়ে বাড়িতে আসেনি বলে। তুমি একটু ম্যানেজ করে দাও না, যাতে ওকে নিয়ে বাইরে যেতে পারি। রুকাইয়া ছেলের দিকে তাকিয়ে হাসলেন। রুদ্র বলল, তুমি হাসছ? বলো না কি করে নিয়ে যাব। তিনি একটু মস্কারা করে বললেন, কি করে আবার? গাড়ি করে নিয়ে যাবি? মা সিরিয়াস কথা বলছি, তুমি মজা করছো? ওকে নিয়ে যেতেই তো একটা কারণ দেখানো লাগবে। কিন্তু কি কারণ দেখাবো? রুকাইয়া মিনিট 2 ভাবলো, এরপরে বললেন, আমিও তো কোনো কারণ বের করতে পারছি না। অদ্রকে ডাক, ও বের করে দিবে। রুদ্র বলল, ঠিক বলেছ, অদ্র থাকতে আমার আর এত চিন্তা কিসে। রুদ্র রুমের দরজার কাছে কি অদ্রকে ডাকলো। অদ্র এসে বলল, কি হয়েছে ভাইয়া? মা ডাকছে, ভিতরে আয়। অদ্র ভিতরে ঢুকলো।
রুদ্র ওকে বসিয়ে সব কথা বলল। অদ্র কিছুক্ষণ ভাবলো, এরপরই বলল, ভাইয়া তুমি জাস্ট বলবে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে, এরপরে তোমরা তোমাদের মতো যাবে, আর আমি সোহাকে নিয়ে অন্য জায়গায় যাব। আর সোহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলে ও আর কোনো কথাই থাকবে না, পেটুকটা খাওয়ার তালি থাকবে। রুদ্র হেসে বলল, ভালোই আইডিয়া তো, থ্যাংক ইউ ভাই। অধরা পরীক্ষা দিয়ে এসে দেখলো রুদ্র আগেই দাঁড়িয়ে আছে, তবে গেট থেকে একটু দূরে। অধরা রুদ্রের কাছে এসে দাঁড়ালো। আস্তে আস্তে প্রায় সব স্টুডেন্ট চলে গেল। রুদ্র দাঁড়িয়ে আছে তো আছে, নড়ছে না। অধরা বলল, কি হলো, যাবেন না? যাবো, একটু দাঁড়াও। অধরা প্রশ্ন করলো, কেন? রুদ্র বাঁকা হেসে বলল, আরে কয়েকটা মেয়েকে দেখতে দে। অধরা রাগ হলো, বুকে হাত গুজে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইল। এই সময় এলো রাকিব। অনেকক্ষণ ধরে অধরা আর ওই ছেলেকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে না এসেও পারল না। রাকিবের সাথে আবার দুইটা ছেলেও আছে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। রাকিব এসে অধরাকে জিজ্ঞেস করলো, অধরা বাড়ি যাবে না? যাবো। আর এই ছেলে কে? অধরা। অধরা রুদ্রর দিকে তাকিয়ে রইল। এমনি একটু আগে রুদ্রর বলা কথায় রাগ উঠে আছে, আর এখন রাকিবের কথা শুনে ওর গাও প্রিয় জ্বলে উঠছে। রুদ্র কড়া গলায় অধরাকে বলল, গাড়িতে উঠো, ফিরতে হবে। অধরা রুদ্রের মুখে তুমি সম্বোধনা শুনে আরো অবাক হলো, চুপচাপ গাড়িতে উঠে বসলো। এবার রুদ্র রাকিবের দিকে তাকিয়ে বলল, তো কি যেন বলেছিলেন? কি হন আপনি অধরার? রুদ্র এগিয়ে এসে বলল, জামাই হই জামাই। কথাটা অধরা শুনিনি। এই শুনে রাকিব বলল, কি? ওর তো বিয়ে হয়নি, মিথ্যা কেন বলছেন? তোমার সাথে মিথ্যা বলে আমার কি লাভ বলো? আর অধরাকে নিয়ে কথা বলার রাইট পাও কই থেকে? ভালোবাসি ওকে। রুদ্র খামচি ধরল রাকিবের শার্টের কলার। অধরা গাড়ি থেকে দেখেও কিছু বলল না, মনে মনে এই চেয়েছিল। রুদ্র মুখোমুখি হয়ে দাঁত চেপে হিসিয়ে বলল, জিপ টেনে ছিঁড়ে ফেলবো অধরাকে নিয়ে কথা বললে। শুনেছি তুই ওকে ডিস্টার্ব করিস, আর কেনই করিস তাও জানি। কালকে দেখেছি, আজকেও দেখলাম। তবে ফার্দার যদি ওর আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর যদি ভেবে থাকিস আমার দূর এতটুকুই, তবে সেটা ভুল। আমার ফ্যামিলি ভালো বলেই যে আমিও ভালো সেজে তোকে ছেড়ে দেব তা না, একদম কলিজাটা ছিঁড়ে ফেলবো। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, তোকে যেন অধরার আশেপাশে না দেখি। পাবলিক প্লেস বলে রুদ্র কথাগুলো বলে ছেড়ে দিল। রাকিব রাগে হিড় করে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেল। রুদ্র সানগ্লাস পরে গাড়িতে উঠে বসলো। অধরাকে বলল, মিথ্যা বলছিলি কেন? সেই দিন বলেছিলি তো এই ছেলেকে নিয়ে খেপায়। ছেলেটাও তো তোর সিনিয়র, আর ডিস্টার্ব করে তা তো দেখলামই। বাড়িতে বলিসনি কেন? অধরা সিট বেল্ট লাগিয়ে বলল, আব্বুর যা রাগ, ওকে তো মেরেই ফেলতো। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, ওহ মেরে ফেলতো? মারলে মারতো, তোর দরদ লাগছে কেন? এতে অধরা কিছু বলল না, ঘুমটো মেরে রইল। এভাবে কোনো কথা ছাড়াই দুজনে বাড়িতে চলে এলো। সন্ধ্যার পরে অধরা, সোহা, অদ্র রেডি হয়ে ডাইনিং রুমে বসেছিল রুদ্রর অপেক্ষায়। রুদ্র এলে ওরা সবাই বেরিয়ে গেল। রুদ্রর খেয়ালে এলো অধরার বোরখা আর সুন্দর করে হিজাব বেঁধেছে। বাহ, ভালোই লাগছে ওর কাছে। চারজনই বেরিয়ে গেল। গাড়ির কাছে এসে রুদ্র আর অদ্র সামনে বসলো। অধরা সোহা দু বোনই পেছনে। কিছু দূর যাওয়ার পরে রুদ্র গাড়ি থামালো। অদ্র নেমে গিয়ে সোহাকে বলল, এই সোহা নাম তো। সোহা বলল, কেন, কাজ আছে, আয়। সোহা নামলো। অধরাও নামতে নিল। অদ্র বলল, তুই নামছিস কেন? তুই থাক, আমি আর সোহা একটু আসছি। অধরা বলল, ঠিক আছে। তৎক্ষণাৎ রুদ্র গাড়ি নিয়ে চলে গেল। অধরা এগিয়ে এসে বলল, ওরা কোথায় যাবে আর আমরাই বা কোথায় যাচ্ছি? রুদ্র গাড় ঘুরিয়ে বলল, তোকে নিয়ে ঘুরতে যাব বলেছিলাম না, তাই যাচ্ছি। ওরা সাথে যাবে কেন? তাহলে ওরা কোথায় থাকবে? ওদেরকে নিয়ে চিন্তা বাদ দিয়ে একটু তো আমার জন্য চিন্তা করতে পারিস। অধরা তাজব বনে গেল। ও কি জিজ্ঞাসা করলো আর রুদ্র কি উত্তর দিল? ও শেষে চুপচাপ বসে রইল। রুদ্র লুকিং গ্লাসে অধরার দিকে তাকিয়ে বলল, চুপ হয়ে গেলি কেন? কথা বল। কি বলবো? কোথায় যাবি? যেখানে ইচ্ছা সেইখানে নিয়ে চলুন। ওহ, তাহলে চল। রুদ্র অধরাকে নিয়ে একটা উন্নত মানের রেস্টুরেন্টে এলো। ছাদের প্লাস্টার অসম্ভব সুন্দর। অধরা নিশ্চুপ হয়ে রুদ্রর পেছন পেছন ঢুকলো। রুদ্র একটা টেবিল বুক করলো। মিনিট 10 পরেই সেইখানে ইপ্তি এলো। তবে ও অধরাকে দেখে কেমন একটা ঘুমটো বেঁধে এসে দাঁড়ালো। কালকে অধরা ওর মুখের ওপরেই ব্লক করে দিয়েছিল। ভাবতে ওর যেন কেমন লাগলো। রুদ্র অধরাকে বলল, অধরা, তুই তো ইপ্তির কথা শুনেছিস। ও হচ্ছে ইপ্তি, আমার বন্ধু। একই সাথে রুদ্র ইপ্তিকে বলল, ইপ্তি ও অধরা আমার মেজো চাচার মেয়ে। ইপ্তি শয়তানি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। অধরা নাকমুখ কুচকি নিল। রুদ্র তোরই চোখে ইপ্তির দিকে তাকালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের কাছে 3য় নম্বর পার্টটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যারাই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।